স্মরণকালের ভয়াবহ বন্যায় দিন রাত বন্যার্তদের উদ্ধার ও খাবারের যোগান দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন অসংখ্য স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাশ্রমের এক অনন্য নজির স্থাপন করে একই কাতারে দাঁড়িয়েছিলেন যারা, তাদেরকেও প্রাণ দিতে হয়েছে। তবু দমে না গিয়ে দুর্যোগে হাত বাড়িয়েছেন সহযোগিতার, ভালোবাসার। আনোয়ার হোসেন মিলনের তোলা ছবিতে ফেনী থেকে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। ফেনীর ফুলগাজীর প্রত্যন্ত গ্রামে রাতেও চলছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম। প্রশিক্ষণ না থাকলেও আর্তমানবতার জন্য জীবন বাজি রেখে কাজ করে চলেছেন দেশের বিভিন্ন জেলার তারুণ্য। ঘরের ছাই সামানা সব চলে গেছে, নিজেদের গায়ে বাসায় কোনো রকম এক কাপড়ে অন্য ঘরে আশ্রয় নিয়েছে। ঠিক এই সমস্ত লোকদের বেশি পাশে দাঁড়ানো দরকার। নৌবাহিনী, সেনাবাহিনী, কোস্টগার্ড বা ফায়ার সার্ভিসের সঙ্গে হাতে হাত রেখে প্রবল স্রোতের মধ্যেও হার না মানা তারুণ্য ঠায় দাঁড়িয়ে। এখন যেটা আমরা করছি, জরুরি ত্রাণ সরবরাহ করছি, বাট খুব শীঘ্রই আমাদেরকে যে জিনিসটা বিবেচনা করতে হবে, আমি এই উপজেলার কথাই বলবো। আমাকে ইউএনও বলেছেন, এখানে 6টি ইউনিয়ন আছে, প্রায় 1.5 লক্ষ বাসিন্দা আছেন, নাগরিক আছেন। তাদের পুনর্বাসনের জন্য সরকারিভাবে আমার বিশ্বাস সদস্য সরকার এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। কাঁচা নিয়ে কোথায় যাবো ওইটা চিন্তা করতেছি আর কি, আর সহযোগিতা চাইতেছি সবার কাছে। পানি ঘর থেকে নামে গেছে, তবে কিন্তু ঘরে খানা রান্না হইতেছে না। পানিতে সাঁতার কেটে অথবা গলা পর্যন্ত পানিতে জীবনের আহ্বানে ছুটছেন। ঘুমিয়েছেন ট্রাকে কিংবা বোটে। বন্যা আজ যেতাম লাগছিলাম আর সাইতো লাগছে, আর ব্যাগ নিচে গো বন্যা কৌগা কাকে ব্যাগ নিচে গো, কাপড় চোপড় কিছু নাই। ইন্ধনের বছর বাইরে আজ যে 3 দিন অনাগানা আমরা কয়দিন এই বাড়ির পাশে কেউ আনছে দিছে খাইছি, সিরিয়া আর বিস্কুট দিছে খাইছি। মাত্র কয়েকদিন আগে নতুন বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে এমন পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত ভালোবাসায় জায়গা করে নিয়েছে কোটি হৃদয়ে। ফেনীর প্রত্যন্ত গ্রামসহ বিভিন্ন জায়গায় পানি কমতে শুরু করেছে, যে কারণে এখন সুপেয় প্রাণী এবং অবকাঠামোগত নির্মাণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে জায়গায় কিছুটা হলেও ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনী। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ফেনী। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এছাড়া ত্রাণ নিয়ে সমন্বয়হীনতারও রয়েছে অভিযোগ। পানি নিষ্কাশন ব্যবস্থা ত্রুটির কারণে অনেক স্থান থেকে ধীর গতিতে নামছে বানের পানি। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত ফেনীর চিত্র এটি। জেলার বেশিরভাগ উপজেলার গ্রাম, রাস্তাঘাট, হাটবাজার সবই পানির নিচে। বন্যার পানির কমার কোনো লক্ষণই নেই। টিউবওয়েলগুলো পানির নিচে থাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। নেই বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্কে বিভ্রাট। গত 2 দিন বৃষ্টিপাত কম হয় ফেনী শহরসহ পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়াতে বন্যার পানি কিছুটা কমছে। তবে সদর, সোনাগাজী ও দাগনভূঞাতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যত জনগণ আসছে গ্রামের মানুষের মরে যাওয়ার গঠন বাড়িতে পারেন না, হানি কান্দির লাই, আবার খাওয়া দাওয়া খাইতে পারেন না, কাপড় চোপড় হিনতে পারেন না। 100 বছর এরকম পানি উঠে নাই, মানুষ খুব দুর্ভোগে আছে, বাজার করতে পারছে না, খানা পাইতেছে না। প্রবল বর্ষণ ও উজানের ঢলে চাঁদপুরের 6 উপজেলার সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বানের পানিতে সদর ও কচুয়া উপজেলার বেশ কিছু এলাকার হাজারো মানুষ পানিবন্দী। জেলার প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে অতিবৃষ্টি ও বানের পানিতে হাইমচর উপজেলার 90 হেক্টর জমির পানের বরজ নষ্ট হয়ে গেছে। নিঃস্ব হয়েছে অনেক কৃষক। বোর করতে 10 লাখ টাকা খরচ হয়েছে, পানও বিক্রি করতে পারি না, বৃষ্টির কারণে পুরা কমার পিনার পানি হয়ে গেছে। বৃষ্টিপাত না হয় মৌলভীবাজার জেলার সবকটি নদীর পানি কমতে শুরু করেছে। মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি বিভিন্ন এলাকা থেকে নেমে যাওয়ায় অনেকে ফিরছেন বাড়িতে। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সেনা, নৌসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কুমিল্লার গোমতী নদীর পানি কমতে শুরু করেছে, সে সঙ্গে বন্যা কবলিত এলাকা থেকেও পানি নামছে। উন্নতি হয়েছে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ ব্যাধি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।
রাজধানী হাতিরঝিলে পানিতে ডুবে সারা রাহনুমা নামে এক নারী সাংবাদিকের মৃত্যু হয়েছে। গত মধ্যরাতে হাতিরঝিল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন, যাতে জীবন নিয়ে হতাশার কথা জানান তিনি। বেসরকারি টেলিভিশন গাজী টিভিতে নিউজরুম এডিটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন রাহনুমা। ময়না তদন্তের জন্য লাশ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশের ধারণা রাহনুমা আত্মহত্যা করেছেন। ঘটনার তদন্ত করছে পুলিশ। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধে প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। আজই গেজেট প্রকাশ করা হবে। জামায়াতে ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এই তথ্য দিয়েছেন। ফেসবুক পোস্টে শিশির মনির জানান, আজ দুপুর 1টার দিকে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে গেজেট প্রকাশিত হচ্ছে। স্বৈরাচার শেখ হাসিনা এবং তার অনুগত পুলিশ বাহিনীর সদস্যরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 16 জুলাই থেকে গণহত্যা শুরু করার পর রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ও গণহত্যার দায় চাপাতে 1 আগস্ট এক নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করেছিল। আলোচিত ও সমালোচিত সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। বিচারক হিসেবে লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মক এবং বেআইনিভাবে রায় দেওয়া সহ অসত্য ও জালিয়াতিমূলক রায় সৃষ্টি করার অপরাধের অভিযোগে মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করা হয়। এর আগে গত 26শে আগস্ট নারায়ণগঞ্জে সাবেক প্রধান বিচারপতি ও সদ্য পদত্যাগ করা আইন কমিশনের চেয়ারম্যান ABM খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে আরেকটি মামলা হয়েছে। ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। ক্রিকেট বোর্ডের দুর্নীতি প্রসঙ্গ। একচ্ছত্র আধিপত্যে কালির ছিটে নয়, ড্রামে ড্রামে আলকাতরায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কৃষ্ণপক্ষ। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডে রাতারাতি কলাগাছ হয়ে উঠেছেন বেশ কয়েকজন পরিচালক ও সাব কমিটি সদস্য। বেক্সিমকো কোম্পানিতে চাকুরেরা গড়েছেন ধন সম্পদ। রিপোর্ট বর্ষণ কবিরের। বিসিবিতে এই রাত সংশয়ের চূড়ান্ত সীমানায় গিয়ে এঁকে দিয়েছে প্রশ্নবোধক চিহ্ন। সরকার পতনের আভাস পেয়েই 5ই আগস্ট রাতেই বেক্সিমকোর প্রান্তদের নেতৃত্বে ব্যাগ নিয়ে ছাড়তে দেখা যায় বেশ কয়েকজনকে বিসিবির কমপ্লেক্স। বোর্ডকে ঘিরে যে টাকা পয়সা সরিয়ে নেওয়ার ধারণা, সেটা আরও বেগ পায় এই ঘটনায়। পরে খোঁজ নিয়ে জানা গেছে 35 লাখ টাকা নিয়ে এ কজন বেরিয়ে গেছে। এই ঘটনার পরের দিনই বিসিবিতে গত 12 বছরের বঞ্চিতরা রাজনৈতিক প্ল্যাটফর্মে দেয় মহড়া। এতে করে বিসিবি থেকে আরও গুরুত্বপূর্ণ দলিল সরানো সম্ভব হয়নি। যদিও এই সময়ে বিসিবির গত 10 বছরে বোর্ড পরিচালক ডাক্তার ইসমাইল হায়দার মল্লিকের আশীর্বাদ পুষ্টদের দেখা যায় দলবদলের মিছিল করতে। সেই তালিকার নামগুলোর মধ্যে আছে অ্যাকাউন্ট বিভাগের জুয়েল সরকারের, যিনি মল্লিকের খুব কাছের লোক হিসেবে সবার কাছে পরিচিত। হঠাৎ করেই রাজনৈতিক পরিচিতি বদলানোর এই ঘটনার মধ্যে বেরিয়ে আসে একের পর এক তথ্য। মুনাবির নামের আরও একজন অ্যাকাউন্টসে কাজ করেন বিসিবির হয়ে। তার সঙ্গে আছেন বিভাগীয় প্রধান আব্দুল মান্নান সরকার। 4 সদস্যের এই হিসাব রক্ষণ বিভাগকে ঘিরে মল্লিকের লক্ষিন্দরের বাসর ঘরের মতো নিশ্ছিদ্র ব্যবস্থা, যেখানে অডিট করেও কোনো দুর্নীতি প্রমাণ করা প্রায় অসম্ভব। তারপরও কিছু ত্রুটি কখনো মোছা যায় না। মান্নানের স্ত্রী মুর্শিদা হাফিজকে বাড়তি সুবিধা পাইয়ে দিতে বিসিবির এফডিআরের একটা অংশ সরিয়ে নেওয়া হয় মিরপুর স্টেডিয়ামের কাছে ন্যাশনাল ব্যাংকে। অন্তত 75 কোটি টাকার এই ব্যবস্থাপত্রে উন্নতি হয়েছে মান্নানের স্ত্রী মুর্শিদা হাফিজার। এ বিষয়ে বিসিবির প্রধান হিসাবরক্ষক মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি। তবে ফোনে জানিয়েছেন এক্ষেত্রে নিয়মের ব্যতিক্রমও করা হয়নি। যদিও এনটিভির অনুসন্ধান আজ করতে পেরে সোমবার এফডিআর ভেঙে ফেলার সিদ্ধান্ত নিচ্ছিল বিসিবি। গত 12 বছর ধরে চলতে থাকা অনিয়ম শুধু অর্থনৈতিক হিসেবে তল পাওয়া
আসলেই কঠিন। 900 কোটি টাকা আমরা বারবার শুনি বিসিবিতে 900 কোটি টাকা আছে, কিন্তু এই 900 কোটি টাকা তো 2000 কোটি টাকাও তো আমাদের থাকতে পারতো। সেই অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? এই 900 কোটি যে আসলে প্রকৃত আয় বা প্রকৃত বিসিবির কোষাগারে জমা আছে, সেটা অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? এটা যে 3000 কোটি টাকা না, হু নোজ। সুতরাং এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি নেই। বিসিবির প্রধান হিসেবে নাজমুল হাসান পাপন আসার পর থেকে বেক্সিমকো ফার্মাই শুধু নয়, একে একে এ পথে বেক্সি ট্রেডও চলে আসে। সাংঘর্ষিক এই চুক্তিতে তারা বছরে অন্তত 2 কোটি টাকার প্লেনের টিকিট বিক্রি করেছে। প্রতিষ্ঠানটির কারোর সঙ্গে যোগাযোগ করে পাওয়া সম্ভব হয়নি। বেক্সি ট্রেড টিকিট দিতে না পারলে তখন সেখানে দেখা গেছে হরাইজন ও আইটিসিকে। এছাড়াও বিভিন্ন সময়ে আন্তর্জাতিক দলগুলো বাংলাদেশে খেলতে আসলে বাস ও মাইক্রো ভাড়া করা নিয়ে 9-6-এর গল্পটা লজিস্টিক বিভাগের জন্য নতুন কিছু নয়। বিসিবির এই পরিচালনা পর্ষদে ইসমাইল হায়দার মল্লিক ছুরি ঘুরিয়েছেন একাই। তার আমলে 2014 থেকে চলতি বছর পর্যন্ত অন্তত 15 জনকে কোনো নিয়ম না মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। পাপনের নেতৃত্বাধীন বোর্ডে তার রাজনৈতিক কারণে বিসিবি থেকে অনেক কর্মী গেছেন ভৈরবে। কোভিডের সময় ত্রাণ দেওয়ার লোক খুঁজে না পাওয়া গেলেও তা একাডেমি ভবনের এক কোণায় নষ্ট হওয়ার গুরুতর অভিযোগও আছে। এই চালটা কিন্তু আমি একটা আমার চোখে পড়ে গেছে, সেটা হলো যে ওই আপনাদের মিডিয়ার জন্য প্রথমে গ্যারেজের ওদিকে একটা ছোট ঘর করা হয়েছিল না, ওখানে কিন্তু ত্রাণ ছিল, কিছু নষ্ট হয়েছে। হ্যাঁ, তো এইগুলো কার টাকা আপনি নষ্ট করতেছেন? মানে আপনার ত্রাণ আনডিস্ট্রিবিউটেড থাকবে কেন, আর আপনার ত্রাণগুলো ক্লাবদের কাছে যাবে কেন? এর চেয়ে বড় ব্যাপার হলো বিসিবি তার কর্মকাণ্ডে কখনোই স্বচ্ছতার জায়গা রাখেনি। কাগজে কলমে রাখার একটা দায় থাকলেও ভেতরে ভেতরে আগে থেকেই নির্ধারিত হয়ে থাকতো অনেক কিছুই। এই বোর্ডের ব্যানারে নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, মাহবুবুল আনাম, ওবায়দ নিজামদের পিচ ফাউন্ডেশনের খাবার দেওয়া হয়েছে নিয়মিত। এছাড়াও আরেক বোর্ড পরিচালকের কাছের লোক হিসেবে মাহতাবুদ্দিন সেন্টুর স্পোর্টস অ্যান্ড স্পোর্টস জোন গত 12 বছরে অন্তত 70 কোটি টাকার জার্সি তৈরির কাজ একাই পেয়েছেন বলে ভেতরের খবর। যদিও সেন্টু ফোনে এই অভিযোগ অস্বীকার করেছেন। সাংঘর্ষিক ঘটনার এখানেই শেষ নয়। বর্তমান বোর্ড পরিচালক হিসেবে আকরাম খানের সঙ্গে ইসমাইল হায়দার মল্লিকের ব্যবসা থাকার বিষয়টিও সামনে চলে এসেছে। সেটা কিন্তু আপনার বোর্ডের বাইরে, সেটা কিন্তু আপনার আমার মনে হয় না যে আমি আগে শুরুতে বলেছি ক্রিকেটিংয়ের যদি কোনো ইয়ে থাকে, বাট সেটা তো হইতেই পারে আপনার সেটা নিয়ে, বা ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছু এফেক্ট না হয়, সেগুলো কিন্তু সবসময় আমাদের মাথায় আছে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। জামাতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধ প্রত্যাহারকে স্বাগত জানিয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার ইস্যু চাপা দিতে এই নিষেধাজ্ঞা দিয়েছিল। আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি, 26 দিনের মাথায় বা 27 দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি, সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে। ময়মনসিংহের ভালুকা থানায় দুদকের করা 6 মামলায় স্থায়ী জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। আজ ময়মনসিংহের জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে। জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় এনটিভি চেয়ারম্যান বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করার জন্যই তার বিরুদ্ধে সব মামলা করা হয়েছে। সব মিথ্যা মামলায় তিনি খালাস পাবেন বলেও প্রত্যাশা তার। শফি মাহমুদ সাগরকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান জাবেদ। 2017 সালের 3রা ও 4 আগস্ট ময়মনসিংহের ভালুকা থানায় জমি সংক্রান্ত বিষয়ে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে 3টি করে মোট 6টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই সময় তিনি দেশের বাইরে ছিলেন। গত 18 আগস্ট দেশে ফিরে এসে আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে করা সব মামলা মোকাবেলা করছেন। বুধবার ময়মনসিংহ জেলা জজ আদালতে হাজির হয়ে 6 মামলায় জামিন চান মোসাদ্দেক আলী। এ সময় এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুনানি শেষে বিচারক ফারহানা ইয়াসমিন মোসাদ্দেক আলীকে স্থায়ী জামিন দেন। আমি সকল সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি দেশে ছিলাম না, সেই জন্যই মামলা হয়েছে, আমি আসতে পারি নাই। আমি আসার সাথে সাথেই
আমি সারেন্ডার করেছি, বেল নিয়েছি। এই মামলা সহ আমার বিরুদ্ধে যত মামলা দিয়েছে সবগুলোই হয়রানিমূলক রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণভাবে আমাকে হেয় করার জন্য করেছে। কোনো মামলাই আইনগতভাবে চললে আমি মনে করি না আমার বিরুদ্ধে কোনো রায় হবে। আমি সকল মামলাই ইনশাআল্লাহ বিজয় অর্জন করব এবং আমি দেশবাসীর দোয়া চাই। আমি আশা করছি এই ধরনের যে মিথ্যা মামলা থেকে যেন মানুষ পরিত্রাণ পায়। আসামি পক্ষে মামলার শুনানি করেন অ্যাডভোকেট আনোয়ারুল আজিম টুটুল। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট এম এ হান্নান খান, মাসুদ তানভীর তান্না, মুখলিসুর রহমান ও রেজাউল করিম। মুসাদ্দেক আলীর আইনজীবী জানান, মামলাগুলোতে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। এই মামলাটিতে উনাকে সম্পৃক্ত করার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। কারণ এই মোকদ্দমা যখন দায়ের করা হয়েছে, ঘটনাস্থলে এই আসামি ছিল না যাকে আসামি করা হয়েছে। ঘটনাস্থলে উনি দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থাকার পরে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলা হওয়ার পরে উনি জানেন না। যখন পত্রিকায় বিজ্ঞপ্তি হয়েছে, উনি জানার পর, ওনার পরিবার জানছে, জানার পর উনি দেশে আসছেন 18 তারিখে। আজকে ভলান্টিয়ারি সারেন্ডার করছেন। মোকদ্দমাটি অচল যোগ্য বিদায় আসামিকে যথারীতি জনাব মুসাদ্দেক আলী সাহেবকে জামিন দিয়েছেন। এর আগে গত 21শে আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে অপর 4 মামলায় জামিন পান এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মুসাদ্দেক আলী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ফেনীসহ দেশের পূর্বাঞ্চলে বন্যার কিছুটা উন্নতি হলেও কয়েকটি জেলায় স্থিতিশীল রয়েছে। অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে আছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক এলাকাতেই ত্রাণ পাচ্ছে না বন্যার্ত মানুষ। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটের পাশাপাশি দেখা দিয়েছে নানা রোগবালাই। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। স্মরণকালের ভয়াবহ বন্যায় বানের পানিতে ভাসছে ফেনী। বানভাসীদের বাঁচার আকুতি, দুর্গতদের নিদারুণ কষ্টের দিনরাত্রি, দীর্ঘ হচ্ছে হাহাকার। সবকিছু ডুবে আছে পানিতে, কিন্তু সুপেয় পানির তীব্র সংকট। বেশিরভাগ স্থানে নেই বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্কে বিভ্রাট। গত দুদিনে বৃষ্টিপাত কম হওয়ায় ফেনী শহর সহ পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়াতে বন্যার পানি কিছুটা কমেছে। তবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায়। যত জনগণ আসছে মানুষের মরে যাবে, গঠন বাড়িতে পারেন না, হানি কান্দির লাই, আবার খাওয়া দাওয়া খাইতে পারেন না, কাপড় চোপড় হিনতে পারেন না। 100 বছর এরকম পানি উঠে নাই। মানুষ খুব দুর্ভোগে আছে, বাজার করতে পারছে না, খানা পাইতেছে না। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে নোয়াখালীতে। তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকার বাড়িঘর, জনপদ, ফসলি মাঠ। দুর্গতরা ফিরতে পারছেন না বাড়িতে। জেলার সহস্রাধিক আশ্রয় কেন্দ্রে 2 লাখের বেশি মানুষ। সাপের কামড়ে ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি 250 শতাধিক। নোয়াখালীর পানি ভুলুয়ার নদী দিয়ে অনবরত ঢুকছে লক্ষ্মীপুরে। পানিবন্দী 7 লাখ মানুষের মানবেতর জীবনযাপন। আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষ, অনেকের ঠাঁই স্বজনদের বাড়িতে। চাঁদপুরে 6 উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। বানের পানিতে সদর ও কচুয়া উপজেলার বেশ কিছু এলাকায় হাজারো মানুষ পানিবন্দী। হাইমচর উপজেলার 90 হেক্টর জমির পানির বরজ নষ্ট হয়ে গেছে। নিঃস্ব হয়েছেন অনেক কৃষক। বোর করতে 10 লাখ টাকা খরচ হয়েছে। পানও বিক্রি করতে পারি না, বৃষ্টির কারণে পুরা কমার পিনার পানি হয়ে গেছে। কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। সেই সঙ্গে বন্যা কবলিত এলাকা থেকেও পানি নামতে শুরু করেছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। বৃষ্টিপাত না হওয়ায় কমেছে মৌলভীবাজার জেলার সবকটি নদীর পানি। অনেকেই বাড়ি ফিরছেন। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সেনা, নৌবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তবে প্রত্যন্ত অনেক এলাকায় এখনো পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের যে দায়িত্ব নিয়ে এসেছে তা স্বল্প ও মধ্য মেয়াদে পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।
টিআইবি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। দুর্নীতি প্রতিরোধে স্থায়ী টাস্কফোর্স গঠনের সুপারিশও করে সংস্থাটি। নজরানা চৌধুরী রিপোর্ট। বাংলাদেশের আগস্ট বিপ্লবের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের সামনে কিছু সুপারিশ তুলে ধরতে এক সংবাদ সম্মেলন করে টিআইবি। নতুন বাংলাদেশ, দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন শীর্ষক এই সংবাদ সম্মেলনে সংস্থাটি রাষ্ট্র সংস্কারে বেশ কিছু সুপারিশ উপস্থাপন করে। নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা প্রবর্তন, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদ দেয়া, পুলিশ কমিশন গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানের পূর্ণ স্বাধীনতা প্রদান, তথ্য অধিকার নিশ্চিতের পথে বাধা সৃষ্টিকারী আইনসমূহ বাতিল, স্বাধীন ব্যাংক কমিশন গঠন সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। দুর্নীতি ও অর্থপাচারের কার্যকর জবাবদিহির অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনে দুদক, বিএফআইইউ, এনবিআর, সিআইডি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় সম্পৃক্ত করে একটি স্থায়ী টাস্কফোর্স গঠন করতে হবে। এই টাস্কফোর্স অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সঙ্গে কাজ করবে, কিন্তু একই টাস্কফোর্স স্থায়ীভাবে কাজ করবে, যাতে ভবিষ্যতেও তাদের হাতেই কর্তৃত্বে সমন্বিতভাবে দুর্নীতি প্রতিরোধ এবং বিশেষ করে অর্থপাচারের কাজটি, যেটি এই সংস্থাগুলোর ম্যান্ডেট, সেই কাজটি যেন কার্যকরভাবে সম্পন্ন হয়। অন্তর্বর্তীকালীন সরকারকে মাত্র 20 দিনে মূল্যায়ন করা সমীচীন হবে না উল্লেখ করে ডক্টর ইফতেখার বলেন, একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এই সরকারকে জনগণের প্রত্যাশা পূরণ করতে হচ্ছে। এর বাইরেও রাজনৈতিক সংস্কৃতির যে চর্চা দীর্ঘদিন ধরে চলে আসছে তারও কোনো পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এসব সংস্কার কাজ বাস্তবায়ন করা কঠিন বলেই সরকারকে তার জন্য প্রযোজ্য সময় দিতে হবে বলেও উল্লেখ করেন টিআইবি নির্বাহী পরিচালক। নতুন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক সমঝোতা, এটি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট। এটা ম্যান্ডেট জনগণের থেকে প্রাপ্ত ম্যান্ডেট, এর থেকে সরে আসার কোনো সুযোগ নাই। এই ম্যান্ডেটটাকে ডেলিভার করার জন্য যে সময়টুকু দরকার, সেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে স্বল্প মধ্যম মেয়াদে সম্ভব। এটুকু আমি বলতে পারি, কিন্তু কতটুকু সময় লাগবে সেটা তারা নিজেরা নির্ধারণ করবে। একটি কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তে আরেকটি কর্তৃত্ববাদী শাসন যেন দেশে না আসে, সেদিকেও জনগণের প্রত্যাশা রয়েছে বলেও জানান টিআইবির প্রধান নির্বাহী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সরকারকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে বিএনপি। আবারও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণই সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্যই এতদিন আন্দোলন করেছে তার দল। ইমরুল আহসানের রিপোর্ট। দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোন রকম আগাম সতর্কতা ছাড়া ভারত বাঁধ খুলে দেয়, ভয়াবহ বন্যা হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলে। বন্যার কারণে দলের প্রতিষ্ঠাবার্ষিকের কর্মসূচি সীমিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কর্মসূচির অর্থ যাবে ত্রাণ তহবিলে। নির্বাচন আয়োজনের জন্য বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে একটি নির্দিষ্ট সময় দিতে চায় বলেও জানান তিনি। যৌক্তিক সময়ের ধারণার তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো সেই আলোচনার জন্য আমরা বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন। বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন। নির্বাচিত প্রতিনিধির পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। কয়েকজন ব্যক্তি মিলে আমি মনে করি যে আমরা আপনার একেবারে স্বর্গ বানিয়ে দিতে পারবো, আমার এই চিন্তাটা একদম সঠিক হবে না। কারণ দ্য পিপল আলটিমেটলি, জনগণ যারা ডিসাইড করবে যে দেশ কিভাবে চলবে। নির্বাচনের রোডম্যাপের দাবিতে বিএনপির বক্তব্য নিয়ে জামায়াতের আমিরের বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল। আমাদের লড়াইটা পুরোপুরিভাবে হচ্ছে একটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। সেটার জন্য তো আমরা নির্বাচনের কথা বলবো, এটা তো আমাদের রাইট। আমরা তো নির্বাচনের জন্যই এতদিন ধরে সংগ্রাম করে এসেছি, লড়াই করে এসেছি। ওই বিষয়কে বাদ দিয়ে তো আমি অন্য কোনো রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না। ১/১১ কথা তো ভুলে যায়নি। ১/১১ যেটা হয়েছিল সেটা ছিল রাজনীতিকরণ, ডিপলিটিসাইজেশনের একটা প্রচেষ্টা। যাদের দুর্ভাগ্যজনকভাবে যাদের জনসমর্থন নেই, যাদেরকে পিপুল মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা ধরনের চিন্তাভাবনা অনেক সময় করে বিভিন্ন রকমভাবে। আমি কোনো দলের নাম বলছি না আর কি। জামায়াতের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কথা বলেন তিনি। না, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, সে যে দলই হোক, কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে। দ্যাট ইজ অলসো ভেরি ট্রু। আমার বাংলাদেশ স্বাধীনতায় যে বিশ্বাস করে না,
না করে, সেই ধরনের একটা দলকে তো সমর্থন করা যাবে না। কিন্তু আমরা মনে করি যে মানুষের অধিকার আছে, যে অধিকার তার সাংবিধানিক অধিকার, যে একটা সংগঠন তৈরি করবার, রাজনীতি করবার অধিকার আছে, সেটা করতেই পারে। এটা নিয়ে আমাদের বিরূপ কোনো নেই। সারা দেশে ঢালাওভাবে মামলা দায়ের না করতে দলীয় নেতাকর্মী ও পুলিশের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। যার ফলে মানুষ ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আগামী সপ্তাহে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী শিশির মনির। আর জামায়াত ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তামজিদ সুমনের রিপোর্ট। 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামাতের নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে জামায়াতে ইসলামী। ডিজিএফআই, এনএসআই ও এসবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জামাত শিবিরের নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে বলে জানান দলটির নিযুক্ত আইনজীবী। জামাতের নিবন্ধন বাতিল করে আপিল বিভাগ যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে আগামী সপ্তাহে রিভিউ করা হবে বলেও জানিয়েছেন এই আইনজীবী। যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল 1 আগস্ট, এটি প্রত্যাহার হয়নি, এটি বাতিল হয়েছে। এই বাতিলটা যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন, সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। অতীতে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল, এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করা হয়। এদিকে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির এই খবরে সন্তোষ প্রকাশ করেন। আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি, 26 দিনের মাথায় বা 27 দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি, সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে। স্বাধীনতা পরবর্তী সময়ে এ পর্যন্ত জামায়াতকে 4 বার নিষিদ্ধ করা হলেও রাজনৈতিক নানা প্রেক্ষাপটে প্রতিবারই তা প্রত্যাহার করা হয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এস আলমের সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তাই এই সম্পত্তি না কেনার পরামর্শ দিয়েছেন তিনি। দুপুরে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শুধু এস আলম নয়, সব ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বন্যার কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সময় বেশি লাগতে পারে জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি কমে গেলে সুদের হারও কমে যাবে। ঋণ পরিশোধ করতে আর টাকা ছাপানো হবে না জানিয়ে গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানান। বলেন, রাষ্ট্রযন্ত্র ঠিক না হলে ব্যাংকিং খাত ঠিক হবে না, তাই সবার আগে সুশাসন প্রতিষ্ঠা জরুরি। নতুন গঠিত পরিচালনা পরিষদ সরকারের স্বার্থে কাজ না করলে আবারও পুনর্গঠন করা হবে বলে হুঁশিয়ারি দেন গভর্নর। যদি কেউ না কিনে, সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়, এটুকু আমি জানিয়ে থাকছি। কারণ এখানে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই।